রূপনগর নামে এক ছোট্ট গ্রামে রহিমা বেগম তার দুই ছেলে, এক মেয়ে এবং বড় ছেলের বউকে নিয়ে বসবাস করত। দুই ছেলের মধ্যে ছোট ছেলের নাম ছিল শফিক এবং বড় ছেলের নাম ছিল রফিক। শফিক জমিদারের জমিতে চাষবাস করে বেশ ভালো টাকায় উপার্জন করত। আর অন্যদিকে বড় ভাই সকাল সকাল বাজারে ফল নিয়ে যেত। সেই ফল বিক্রি করে অল্প কিছু টাকা আয় হতো। তাই রহিমা বেগম এবং তার মেয়ে টম্পা বড় ছেলে এবং বড় ছেলের বউকে একেবারে সহ্য করতে পারত না। আর অন্যদিকে শফিককে অনেক ভালোবাসতো, কারণ সংসারের সব খরচ শফিক বহন করত। মা, আজকে দুপুরে কি রান্না করব? ফ্রিজের মধ্যে 3 পিস ইলিশ মাছ আছে। তুমি এই 3 পিস ইলিশ মাছ রান্না করে ফেলো, আমার জন্য, টম্পার জন্য আর শফিকের জন্য। ছেলেটা তো কাজে গেছে, এসে তো কোনো কিছু খাবে, তাই না? বেলা তো গড়িয়ে গেল, কখন তুমি রান্না বসাবে শুনি? মা, আপনার বড় ছেলেও তো ইলিশ মাছ পছন্দ করে, ফ্রিজে তো আরো মাছ আছে, আমি ওনার জন্য 1 পিস দেই মা। না না, মাথা খারাপ নাকি? ওর ইলিশ মাছ লাগবে না, ওর শাক আর ডাল হলেই হয়ে যাবে। এরপর শিউলি বিকেলে রান্না করতে থাকে। একটু পর সেখানে তার ননদ এসে হাজির হয়। ভাবি, তোমায় না বলেছি প্রতিদিন সকাল সকাল আমার গোসলের পানি তুলে রাখবে, তুমি আজকেও রাখোনি কেন বলো তো? আহারে বোন, এত কাজের মধ্যে আমি ভুলেই গেছি। তুই যা, আমি একটু পর তোর জন্য পানি ভরে দিচ্ছি। এই কয়টা মাত্র ঘরের কাজ, তার মধ্যেই তুমি সবকিছু ভুলে যাও? এভাবে চললে কি হবে? সারাদিন তো বসে থাকো আর আসতে পিছতে গেল। এরপর শিউলি পানি আনতে পুকুর পাড়ে যায়, আর সেখানে তার এক বুড়িমার সাথে দেখা হয়। কি গো বুড়িমা, কেমন আছো? শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আর কি করে ভালো থাকি মা, একটা মাত্র ছেলেকে কত কষ্ট করে বড় করলাম, কত আশা করে বিয়ে দিলাম, আর সেই ছেলের বউ ছেলেকে নিয়ে শহরে চলে গেল, আমার আর কোনো খোঁজ খবর রাখে না। এই বুড়ি বয়সে আমাকে একা একা সব কাজ করতে হয়, আর তো শরীর দেয় না রে মা। আহা বুড়িমা, তোমার তো অনেক কষ্ট হয়, এই বুড়ি বয়সে তুমি এত কাজ কি করে করো? চলো তো বুড়িমা, তোমার বাড়িতে তোমার কাজে একটু সাহায্য করে দিয়ে আসি। না রে মা, তোর যেতে হবে না, তোর শাশুড়ি আর ননদ তো ভালো না, জানতে পারলে তো তোর উপর অনেক অত্যাচার করবে রে মা, যেতে হবে না, তুই বলেছিস এতেই আমি অনেক খুশি হয়েছি। না বুড়িমা, তুমি আমার শাশুড়ি ননদকে ভুল বুঝছো, তারা মোটেই এমন না, তারা আমার বিষয়টা বুঝবে। তুমি চলো তো, তোমার বাড়িতে যাই। ও মা, মা, ভাবিকে তো সেই কখন পানি আনতে পাঠিয়েছি, ভাবি তো এখনো এলো না, আমি গোসল কখন করব? পুকুর পাড়ে তো মাঝে মধ্যে ভিড় থাকে রে মা, সেই জন্য হয়তো বা দেরি হচ্ছে, তুই চিন্তা করিস না, এসে যাবে। না মা, না, অনেকক্ষণ হয়েছে তো, বিষয়টা কিন্তু স্বাভাবিক লাগছে না, বুঝেছো আমি কি বলতে চাইছি? তাই নাকি? তাহলে তো বিষয়টা পরখ করে দেখতে হচ্ছে, তুই থাক, আমি গিয়ে একবার দেখে আসি। এরপর রহিমা বেগম এসে দেখতে পায় শিউলি সেই বুড়ির বাড়িতে কাজে সাহায্য করছে। আমার মেয়েকে গোসলের পানির জন্য অপেক্ষা করে প্রতিবেশীর বাড়িতে কাজ করা হচ্ছে, তোর তো দেখি অনেক সাহস বেড়ে গেছে, বাড়িতে চল, আজ তোর খবর হচ্ছে। না মা, আসলে বুড়িমা একা মানুষ, আর বুড়িমার কাজ করতে অনেক সমস্যা হচ্ছিল, তাই ভাবলাম বুড়িমাকে একটু সাহায্য করে তারপর টুম্পার জন্য পানি নিয়ে যাই।
হুম, বুড়িমার জন্য দরদ একেবারে উতলে পড়ছে। তাহলে আমার অন্ন ধ্বংস করার কি আছে? তোমার বরকে নিয়ে এই বুড়িমার বাড়িতেই তো উঠতে পারো। তাহলে আমার ছোট ছেলের ঘাড়ে বসে আর তোমাদের খেতে হতো না। তোমার জামাইয়ের তো মুরত নেই 2 টাকা বেশি উপার্জন করার, তার বউয়ের আবার দয়ার শরীর। ঠিক তখনই বুড়িমা সেখানে চলে আসে। হ্যাঁ গো, মেয়েটাকে বকছো কেন? ওকে আমি আসতে বলেছি, ও তো আসতে চায়নি। ওকে আর বকো না, নিয়ে চলে যাও। তোমার থেকে আমার আর জ্ঞান নিতে হবে না। নিজে তো নিজের ছেলের বউকে বাড়িছাড়া করে একা বাড়িতে থাকছো, এখন আবার আমার ছেলের বউটাকে নিয়ে ওর মাথা নষ্ট করার ধান্দা। এসব আমি ভালো করেই বুঝি। এই যে বৌমা, আমার সাথে বাড়ি চলো ভালো চাইলে। শফিক বাবা, মাছ এনেছিস কেন? ফ্রিজে তো আগে থেকেই মাছ আছে রে বাবা। বাজার থেকে আসার সময় তাজা বড় ইলিশ মাছ দেখে লোভটা সামলাতে পারলাম না মা, তাই মাছটা নিয়ে এলাম। ইলিশ মাছ ভাজা আমার বড় পছন্দ, আমাকে একটু দিও তো। ছোট ভাইয়ের টাকা ইলিশ মাছ খেতে এতই ভালো লাগে? ইলিশ মাছ যখন তোর এতই পছন্দ, তো কখনো তো নিজে কিনে নিয়ে আসলি না। প্রতিদিনই তো কাজে থেকে খালি হাতে ফিরিস, আর আমার এই ছেলেটাকে দেখ তো, কত ভালো মন্দ নিয়ে আসে। অপদার্থ বড় ভাই। তুমি তো আমার অবস্থা জানো মা, যে টাকা পয়সা রোজগার করি তা দিয়ে বউকে 2 বেলা খাবারও দিতে পারি না। ছোট ভাইটা না থাকলে কবেই পথে বসতাম। ইলিশ মাছ কেমন করে আনবো মা? মন খারাপ করো না মা, আমিও একদিন কামাবো। এসব কি হচ্ছে কি মা? আমি এত বড় একটা মাছ আনার পরেও বড় ভাইকে আরো একটা মাছ আনার জন্য বলছো কেন? কাজ থেকে ফিরে এসব কিন্তু রোজ রোজ ভালো লাগে না মা। হয়েছে হয়েছে, বড় ভাইয়ের আর তরফদারি করতে হবে না তোমায়। মাছটা হাতে দিয়ে পুকুর থেকে গোসল করে আয়। ভাই, এই সংসারের বড় ভাই হওয়ার পরেও আমি এই সংসারের কিছুই করতে পারলাম না। এই জীবনটা বড়ই ব্যর্থ লাগে। তুই জমিদারের কাছে আমার বিষয়ে কথা বলে আমার কাজের ব্যবস্থা করে দে না ভাই। বড় ভাই, জমিদারের কাছে তোমার বিষয়ে এর আগেও আমি অনেকবার আলাপ করেছি। বেটা একেবারে পাজি, একদমই ভালো না, কোনো সাহায্যই করতে চায় না, না পেরে কাজ করি ওটার জমিতে, বুঝেছো? তাহলে কি আমাকে আজীবন তোর রোজগারের উপর বসে খেতে হবে? তোদের আমি কোনোদিনই করে খাওয়াতে পারবো না রে ছোট। আহারে বড় ভাই, তুমি এত ভেঙে পড়ছো কেন? নিজের ছোট ভাইয়েরটাই তো খাচ্ছ নাকি? তুমি মায়ের কথায় কিছু মনে করো না। এরপর সবাই একসাথে খেতে বসে। শফিক বাবা, তোর জন্য ভালো করে ইলিশ মাছ ভেজেছি, ভালো করে খা বাবা, আর লাগলে আরো নিবি। মা, আমার প্লেটে ইলিশ মাছ দিলে না কেন? আমাকে দাও না মা, আমার ইলিশ মাছ অনেক পছন্দ। না 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 না, তোমার মাছ খাওয়া যাবে না, তোমার তো অ্যালার্জি আছে, তোমার মাছ নেই, তোমার মাছ খাওয়া যাবে না, বুঝেছো? আমি এসব কি শুনতে পাচ্ছি বড় ভাবি? মা, ভাইয়ের জন্য তোমরা ইলিশ করনি? হ্যাঁ, আমি শুনতে চাই মা, জবাব দাও। না, ওর জন্য ইলিশ করিনি। এই সংসারে যে যেরকম রোজগার করবে সে সেরকম খাবার পাবে। ওর ইলিশ লাগবে না, তুই খা। ও যেদিন ইলিশ আনবে ও সেদিন খাবে, তার আগে ওকে দেব না। আর এত জবাবদিহি তোদের আমি করতে পারবো না। খাবার খা চুপচাপ, কোনো ঝামেলা করিস না। তুমি চুপচাপ খাবার খেতে পারো, কিন্তু আমি বড় ভাইকে ছাড়া ইলিশ খাবো না। আমি বড় ভাইকে আমার ইলিশ দিয়ে দেব দরকার পড়ে, তো তাও আমি একা খাবো না। ছোট ভাই, ওরকম করে না মায়ের সাথে। মা তো আমার খেয়াল রেখেই ইলিশ মাছ করেনি। তোর ভাবি বললো না আমার মাছে অ্যালার্জি আছে। আয়, আমরা সবাই একসাথে খাই। বউ, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার মতো অপদার্থ স্বামী পেয়ে এ সংসারে তোমার কোনো সম্মান নেই। কে বলেছে আমি সম্মান পাই না?
মা আর টম্পা আমাকে কত ভালোবাসে জানো? তুমি তো সারাদিন বাড়িতে থাকো না, তাই জানো না। তুমি এইসব নিয়ে একদমই ভেবো না। তুমি আশেপাশে সবার সাথে খোঁজ নিয়ে একটু দেখো না, তারা যদি তোমাকে ভালো কাজের ব্যবস্থা করে দিতে পারে। বুঝলি রে বাবা, টাকা পয়সা তো অনেক কামিয়েছিস, এবার সময় থাকতে বিয়েটা করে নে। হ্যাঁ ভাইয়া, বিয়েটা করে নাও না। আমার একটা ভাবির কত ইচ্ছে, ভাবির সাথে গল্প করব, ঘুরবো ফিরবো। ইস, ভাবলেই ভালো লাগে আমার। তা তোর ভাবসাব দেখে মনে হচ্ছে ঘরে বড় ভাবি নেই। বড় ভাবির সাথে এসব করতে পারিস না? ধুর ধুর, ওটা ভাবি নাকি? ওটা তো একটা কাজের ঝি। কি বললি রে? তুই ভাবিকে কাজের ঝি বললি? ও কি বললো এটা? ওকে তুমি কিছু বলবে না মা তুমি? এই টম্পা, চুপ কর। কোথায় কি বলতে হবে সেটা তো এখনো শিখলি না। আর শফিক শোন, তুই তোর বড় ভাই আর ভাবির জন্য আমার আর আমার মেয়ের উপর এরকম করে চিৎকার করবি না। এই বাড়িতে তো আমার বিয়ে করতেও ভয় লাগে। তোমরা যদি বড় ভাবির মতো আমার বউয়ের সাথেও এরকম করো, তখন আমার কি হবে? না ভাইয়া, নতুন ভাবির সাথে এরকম ব্যবহার করব না। নতুন ভাবি তো আর বড় ভাবির মতো ছোট লোক ফকিন্নি হবে না। আর তুমিও তো অনেক টাকা পয়সা কামাই করো। আরে চুপ কর, সত্য কথা এইভাবে বলতে নেই। এর কিছুদিন পর শফিকের পাশের গ্রামের মস্ত বড় ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যায়। এই যে ছোট বৌমা, এই ঘরটা তোমার ঘর, আর এখন থেকে এই বাড়িকে নিজের বাড়ি মনে করবে। আর কোনো সমস্যা হলে আমাকে অথবা বড় বউকে বলবে, বুঝেছো? ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে নিজের মায়ের মতোই ভালোবাসবো। বড় ভাবি, আজ থেকে তুমি আমাকে ছোট বোনের মতো হাতে কলমে সব কিছু শিখিয়ে দিও। আর তুমি তো আমার গুরুজন, তুমি আমার জন্য দোয়া করো। আরে আরে ছোট ভাবি, তুমি এসব কি করছো? তুমি বড় ভাবির কাছে কেন দোয়া চাইছো? উনি তো এই বাড়ির এমন কেউ না। এসব তুমি করছোটা কি? এরকম কাজ করার আগে তুমি আমাকে জিজ্ঞেস করে করবে। যার তার কাছে দোয়া চাইতে যাবে না। এ বাড়িতে আমি একমাত্র তোমার গুরুজন। বুঝেছো কি বলেছি? এমন ভুল যেন দ্বিতীয়বার আর না হয়। শফিক, এই বাড়িতে কি সমস্যা বলো তো? আমি যখনই বড় ভাবির কাছে দোয়া চাইতে গেলাম, তোমার মা এবং বোন এমন করে উঠলো কেন? বড় ভাবিও তো মায়ের সমতুল্য, তাই না? ভেবেছিলাম এসব বিষয়ে তোমাকে পরে বলবো, কিন্তু এখন দেখছি আজই বলতে হবে। আসলে বড় ভাবিকে মা এবং বোন কেউই পছন্দ করে না, সেজন্য। কেন? উনি তো অনেক ভালো মানুষ, তাহলে কেন পছন্দ করবে না? পরের দিন সকালে শিউলির শাশুড়ি রহিমা বেগম তার ঘরে আসে। কিরে জমিদারের মেয়ে, এখনো বিছানা থেকে উঠিসনি কেন? ঘরে যে নতুন বউ এসেছে সেটা কি ভুলে গিয়েছিস? রান্না বান্না কে করবে শুনি? এই তো মা, এক্ষুনি যাচ্ছি। আসলে অনেক জ্বর আর ঠান্ডা লেগেছে, তাই আজ তাড়াতাড়ি উঠতে পারিনি। অমনি বাহানা শুরু হয়ে গেছে তাই না? নতুন বউ দেখে এখন বিছানায় বসে আছিস আর তাকে দিয়ে কাজ করাতে চাচ্ছিস। এগুলো আমি খুব ভালো মতো বুঝতে পারছি। না মা, এমন কিছুই না, আমার সত্যি অনেক জ্বর উঠেছে। আচ্ছা মা, আমি যাচ্ছি, আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি। এরপর অসহায় বড় বউ সেই জ্বর শরীর নিয়েই রান্না করতে থাকে। একটু পর সেখানে ছোট বউ চলে আসে। আরে বড় ভাবি, তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি? আসলে রাতে অনেক জ্বর এসেছে, তাই হয়তো বা একটু চোখ মুখ শুকনো লাগছে। তোর কি কিছু লাগবে ছোট? তুমি এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে কেন এলে? আমায় কেন বললে না? আমি আজকে সব কাজ বাড়ির করব। তুমি যাও, গিয়ে একটু বিশ্রাম নাও। আরে ধুর পাগলি মেয়ে, নতুন বউ সে কিনা রান্না করবে?
তুই যা, তুই কি বিশ্রাম নে। আমার এগুলোতে অভ্যাস আছে বোন। তখনই টুম্পা সেখানে চলে আসে। ভাবি, তোমাকে না বলেছি সকাল সকাল আগে আমার ঘরটা ঝাড়ু দিবে? কি অপরিষ্কার ঘর রে বাবা, আমার তো অ্যালার্জি হয়ে যাচ্ছে। এই টুম্পা, তুমি দেখছো না ভাবির শরীরটা কত খারাপ, আর তোমার ঘরটা তুমি নিজেই ঝাড়ু দিতে পারো নাকি? কি বলছো কি ছোট ভাবি? আমার কাজকর্ম করার অভ্যাস নেই, আর তোমরা থাকতে আমি কেন কাজ করব? আর কাজ করলে আমার অনেক হাতে ব্যথা করে, বুঝেছো? এখন থেকে অভ্যাস করতে হবে, নিজের কাজ নিজে করতে হবে। এবার আমি বুঝতে পেরেছি বড় ভাবের উপর তোমরা মা মেয়ে মিলে এরকম করে অত্যাচার চালাও। এই যে ছোট বৌমা, তোমার থেকে এটা আমি আশা করিনি। তুমি আমার আদরের দুলালির সাথে আজ খারাপ ব্যবহার করেছো। না মা, এটা ভুল কথা। আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, সে ভুল করেছে, আর সেই ভুলটাই আমি ধরিয়ে দিয়েছি। এই যে বড় বৌমা, তুমি আমার সাথে লাগতে আসবে না। আমার ছেলে বেশি টাকা রোজগার করে, আর তুমি বড় ঘরের মেয়ের জন্য তোমার সাথে একটু ভালো ব্যবহার করেছি, এটা আমার দুর্বলতা ভেবে নিও না। শোনো ছোট ভাবি, এই বাড়িতে থাকতে হলে আমার সাথে এবং মার সাথে ভালো ব্যবহার করতে হবে, আর আমাদের কথা মতো চলতে হবে। মা, আপনি যেহেতু আমার স্বামীর আয় রোজগারের কথা বললেন, তাহলে তো আমাকেও বলতে হয়। আপনি যদি আমার স্বামীর আয় রোজগার খেতে চান, সেক্ষেত্রে আমার সাথে বুঝে শুনে ব্যবহার করতে হবে। নয়তো আমারও 2 মিনিট লাগবে না আমার স্বামীকে বলে আপনাদের ঘর থেকে বের করে দিতে, বুঝেছেন? আর আমার স্বামীও ভালো করে জানে তার মা বোন কতটা খারাপ। মা, দেখেছো ছোটভাবে তোমার মুখের উপরে কি বলে চলে গেল? আরে, তুই এত টেনশন কেন করছিস? সব রোগের চিকিৎসা এই রহিমার কাছে আছে। দাঁড়া, দেখ আমি কি করি। এরপর শুরু হয়ে যায় মা মেয়ের নাটক। আরে মা, তুমি এরকম করে বসে আছো কেন? আর টুম্পা ওইরকম করে কাঁদছে কেন? কি হয়েছেটা কি তোমাদের? আরে বাবা, তোর মাটা যে খারাপ তা তুই জানিস, কিন্তু এতটাও খারাপ না যে তোর বউয়ের গাল মন্দ শুনতে হবে। তোর বউ আমাদের হুমকি দিয়েছে বাড়ি থেকে বের হয়ে যেতে। কি বলছো মা? তোমার বউ তোমাকে এই কথা বলেছে? বাড়ি থেকে বের করে দেবে বলেছে? না না না, এটা তো হতে পারে না। চলো তো, তোমার বউয়ের কাছে যাচ্ছি। চলো চলো। বউ, আমি এসব কি শুনতে পাচ্ছি? তোমার থেকে তো আমার এরকম আশা ছিল না। তুমি নাকি আমার মাকে ইচ্ছে মতো কথা শুনিয়েছো, বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিও দিয়েছো। আমি মানছি আমার মা এবং বোন বড় ভাই ভাবির সাথে অনেক অন্যায় করেছে, তাই বলে তো গর্ভধারিণী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা ভাবতে পারি না। হ্যাঁ, আমি বলেছি তোমার মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা, কিন্তু তোমার মা এবং বোন আমার সাথে কি আচরণ করেছে সেটা কিন্তু তোমাদের বলেনি। সুতরাং অর্ধেক কথা শুনে আমার উপর চেঁচামেচি করবে না। হ্যাঁ বাবা, তোর বউ তো ঠিকই বলেছে। আসলে আমি তোর সংসারে আগুন লাগাচ্ছি, তার থেকে আমি এই বাড়ি থেকে চলে যাই বাবা। কাকন, তুমি আমার মায়ের কাছে এক্ষুনি ক্ষমা চাও। ক্ষমা চাও বলছি। কি বললে তুমি? আমি ক্ষমা চাবো? আমি কেন ক্ষমা চাবো? আমি তো কোনো ভুল করিনি। ওনারা এত খারাপ জেনেও তুমি ওনাদের কথাই বিশ্বাস করছো? এখন তো মনে হচ্ছে সত্যি ওনাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ওনার কাছে বউ মানে কাজ আর টাকার মেশিন। এরকম মায়ের কথা বিশ্বাস করতে তোমার লজ্জা লাগে না? আমার মাকে বের করতে চাইলে তোকেই বের করে দেবো। এভাবেই কেটে যায় দীর্ঘ সময়। একদিন ধুমধাম করে গ্রামের জমিদারের ছেলের সাথে টুম্পার বিয়ে হয়ে যায়। জমিদার বাড়িতে টুম্পা রানীর মতো জীবনযাপন করছিল। তার জীবনে সুখের আর কোনো অভাব থাকে না। একদিন হঠাৎ করে রহিমা বেগম খুবই অসুস্থ হয়ে যায়। এরপর ডাক্তার রহিমা বেগমকে দেখে বলে তার মাথায় টিউমার ধরা পড়েছে এবং তার অপারেশন করতে হবে, আর অপারেশন করতে অনেক টাকা লাগবে। আমার কাছে কিছু জমানো টাকা আছে, তুইও কিছু সাহায্য কর ভাই। দুজন মিলে মায়ের অপারেশনটা করে ফেলি। কিন্তু বড় ভাই, কয়েকদিন আগে টুম্পার বিয়েতে অনেক টাকা খরচ করে ফেলেছি। এখন তো আমার হাতে অত টাকা নেই। আমি টুম্পার কাছে দেখি কোনো সাহায্য করতে পারে কিনা।
এরপর শফিক টুম্পার সাথে কথা বলে, কিন্তু টুম্পা তার মাকে সুস্থ করার জন্য 1 টাকাও খরচ করে না এবং শফিককে বলে দেয় তার কাছে 1 টাকাও নেই। এইবার মনে হয় মাকে আমরা আর বাঁচাতে পারবো না। ও মা! এরপর ছোট বউ এবং বড় বউ সেখানে চলে আসে এবং বলে, তোমরা টাকা পয়সা নিয়ে এত চিন্তা করো না, আমরা মাকে যেমন করে হোক সুস্থ করে তুলবো। আমার আর বড় ভাবের কাছে কিছু গয়না আছে যা আমরা বিয়ের সময় পেয়েছিলাম। এই গয়না বিক্রি করেই মার অপারেশন করাবো। তোমরা কোনো চিন্তা করবে না, মা ঠিক হয়ে যাবে। আমি যে ছেলে বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছি, আজ তারাই আমার বিপদে আমার কাছে। আজ এই বিপদে পড়ে আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। এরপর বড় বউ এবং ছোট বউয়ের গয়না বিক্রি করে তার শাশুড়িকে সুস্থ করে তোলে। আর রহিমা বেগম তার সব ভুল বুঝতে পেরে 2 বউকে আপন করে নেয়। এভাবেই তারা সুখে শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দেয়।